আমি আগের দিনের যে ক্লাসে ফ্রয়েডিয়ান যে সাইকোঅ্যানালিসিস বিপিসিসি 106 তার মানে ডেভেলপমেন্ট অফ সাইকোলজিক্যাল থট এর মধ্যে যে ইউনিটটা রয়েছে সেটাই হচ্ছে ফ্রয়েডিয়ান যে ধ্যান ধারণা তার যে বিশ্বাস বা যেখানে সাইকোসেক্সুয়াল যে ডেভেলপমেন্টের কথা তিনি বলেছেন বা পার্সোনালিটি বোঝাতে গিয়ে ডিফেন্স মেকানিজমের কথা তিনি বুঝিয়েছেন। তো এই যে বর্তমান যে ইউনিটটা আজকে আমি বলবো এটা হচ্ছে ইউনিট 7, যেটা হচ্ছে নিও ফ্রয়েডিয়ান যে ধারণা সেগুলোই মেইনলি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো ফ্রয়েডের এই যে পার্সোনালিটি বা তার যে বিশিষ্ট যে দিকগুলো যেখানে লিবিডিনাল এনার্জি বা সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট বা যেখানে যে স্টেজেস অফ যে সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট সেগুলো কিন্তু স্পষ্টভাবে আমরা ফ্রয়েডিয়ান সাইকোঅ্যানালিটিক থিওরিতে পেয়েছি। তো ওটারই যদি আমরা এক্সটেন্ড করি বা ওটার পরবর্তী অংশে কারা এসেছেন এবং তারা এই যে ফ্রয়েডিয়ান ধারণাকে কিভাবে প্রসারিত করেছেন সেটা দেখতে গেলে আমরা নিও ফ্রয়েডিয়ানিজমের কথা আজকে বলবো, যেখানে প্রথম বলবো গ্যাস্টাভ ইউং, তারপর স্ট্রাকচার অফ তার যে দিকগুলো যেভাবে তিনি এই পার্সোনালিটিকে বা আমাদের যে সাইকি অর্থাৎ কিভাবে যে মনের এই স্ট্রাকচার বা গঠন রয়েছে মনের সেগুলো সমস্ত কিভাবে গ্যাস্টাভ ইউং, তারপরে আছেন অ্যালফ্রেড অ্যাডলার এবং পরবর্তীকালে আছে ক্যারেন হর্নি এবং এরিক এরিকসন তো আছেনই। তার অত্যন্ত তার যে লাইফ সাইকেল যেখানে তিনি 8 রকম স্টেজের কথা বর্ণনা করেছেন যে সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট হিসেবে যেটা আমরা পড়ে থাকি, এবং পরবর্তীকালে হ্যারি স্ট্যাক সুলিভান এবং তারও কিছু যে ডায়নামিক্স অফ পার্সোনালিটি তিনি কিভাবে বুঝিয়েছেন সেগুলো আমরা এই ইউনিটের মধ্যে পড়ব। এই ইউনিটের শেষে আমরা বিহেভিয়ারিজমের ইউনিটটা ঠিক তার পরের ইউনিট অর্থাৎ ইউনিট 8 নম্বর যে বিহেভিয়ারিজমের যে তত্ত্ব সেটা আমরা দেখব। তো এই নিও ফ্রয়েডিয়ান যে গ্যাস্টাভ ইউং, কার্ল গ্যাস্টাভ ইউং, প্রথমে তো বলি যে ফ্রয়েডিয়ান যে ধারণা সেগুলোর ভিত্তিতেই কিন্তু এই নিও ফ্রয়েডিয়ানসরা তাদের যে পার্সোনালিটির যে স্ট্রাকচার তারা দিয়েছে। এবং এই ফ্রয়েডিয়ান ধারণাকেই যদি আমরা স্পষ্টভাবে রাখি তাহলে দেখব যে সিগমন্ড ফ্রয়েডের পরবর্তীকালে কার্ল ইউং যখন তিনি হচ্ছেন একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন জুরিকের, এবং তিনি তার এই যে সিগমন্ড ফ্রয়েডের যে ইন্টারপ্রিটেশন অফ ড্রিম সেটার তত্ত্বকেই তিনি তুলে ধরেছেন। এবং আমরা দেখতে পাবো যে এপ্রিল 17-এ তিনি কিভাবে 1907-এ কিভাবে ফ্রয়েডের সমস্ত ধারণাই তিনি একেবারে সুপ্রসারিত করবার জন্য তিনি এসেছিলেন। এবং ফ্রয়েড ভেবেছিলেন যে তার প্রত্যেকটা যে একাডেমিক সাকসেসর হিসেবে আমরা ইউংকে কিন্তু তারপরেই পেতে পারি, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এরকম ব্যাপারটা নয়, এবং সেখানে ইউং এর সাথে ফ্রয়েডের কিছু অমিলও আমরা কিন্তু লক্ষ্য করতে পারলাম। এবং সেটাকে আমরা পরবর্তীকালে দেখব যখন কি কি জায়গায় সেই অমিলগুলো তিনি আমাদের দেখিয়েছেন তার কাজের মধ্যে দিয়ে। তাহলে আমরা যদি স্ট্রাকচার অফ সাইকি দেখি যে মনের কোন অংশগুলো কিভাবে তিনি বর্ণনা দিয়েছেন, সেখানে বলবো যে ইউংস অ্যাপ্রোচ হচ্ছে যে পার্সোনালিটি ফ্রয়েডের যে বিলিভ বা তার যে বিশ্বাস এবং স্বপ্নের বা ফ্যান্টাসি ওয়ার্ল্ড তিনি যেভাবে প্রকাশ করেছেন, তিনি কিন্তু মোটামুটি এই কনশাস বা আনকনশাস এটাকে তিনি বর্ণনা করেছেন, এবং তার ইড, ইগো আর সুপার এই তিনটেকে দিয়ে তিনি কিভাবে আমাদের মনের স্তরগুলোকে বর্ণনা করেছেন সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি। এখানে কার্ল ইউং এ দেখবো আমরা দ্য কনশাস ইগো
হচ্ছে তার প্রথম যে বর্ণনা, বা যেখানে তিনি পার্সোনালিটির ফাংশনিং বা কিভাবে সেটা কাজ করছে, এবং সেখানে ইগোর কি কাজ, অর্থাৎ পারসেপশন, উপলব্ধি করা অর্থাৎ মেমরি, কিছু মনে রাখা, ফিলিংস বা অনুভূতি, এই সমস্ত দিকগুলো কিন্তু এই কনশাস ইগোর মধ্যে তিনি বর্ণনা করেছেন। পরবর্তী একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে পার্সোনাল আনকনশাস। এবার ফ্রয়েডের যে বিবরণ আমরা দেখতে পাই পার্সোনালিটি, সেখানে আনকনশাসের কিন্তু একটা উল্লেখ ছিল, এবং ইউংও কিন্তু দেখব এই দ্য পার্সোনাল আনকনশাস কিন্তু এখানে তিনিও একইভাবে বলবার চেষ্টা করেছেন, এবং সেখানে ফ্রয়েডিয়ান প্রি কনশাস যেটা বলেছেন, ইউং বলেছেন যে শুধু অ্যাড করেছেন বা শুধু যোগ করেছেন যে এখানে কোনো এর কন্টেন্টে কোনো রকম ইন্টেনশন নেই, বা কোনো রকম আগে ভাবা অথবা ইনঅ্যাটেনশন বা ল্যাক অফ ইউসেজ যেটাকে আমরা বলে থাকি, সেটা কিন্তু কনশাস অ্যাওয়ারনেস, এইটাই তিনি তার মূল বক্তব্য এখানে রয়েছে। এবং তিনি বলেছেন, ইউং বলেছেন যে এই আনকনশাস যেটা, যে অচেতন অবস্থায় যে যে জিনিসটা আমরা উপলব্ধি করি, সেখানে কিন্তু দুটো দিক আছে, এক হচ্ছে রেট্রোস্পেক্টিভ আর এক হচ্ছে প্রসপেক্টিভ। এবার রেট্রোস্পেক্টিভ আর প্রসপেক্টিভ এই দুই দিক হচ্ছে ইউং এর মতে এই কনশাসের দুটো নেচার। কার মধ্যে? না, প্রত্যেক ব্যক্তির মধ্যে, অর্থাৎ ইন্ডিভিজুয়ালের মধ্যে। তারপর ইউং বলেছেন যে তার কিছু কাজের মাধ্যমে আমাদের কম্পেনসেটরি যে ফাংশন গুলো বা তার কার্যকারিতা গুলো, সেগুলো আনকনশাসে তুলে ধরেছেন, যেটা ফ্রয়েডের সেই আনকনশাস থেকেই তার উৎপত্তি। তারপর আসছে যে কালেকটিভ আনকনশাস। এবার কালেকটিভ আনকনশাস বলতে আমরা কি বুঝবো? যেখানে একটা সম্মিলিত একটা জায়গা, অর্থাৎ অনেক রকম অচেতন অবস্থায় অনেক রকম জিনিস একসাথে একাগ্র ভাবে সেটা যখন এক জায়গায় জড়ো হয়েছে, তাহলে সেখানে এই ট্রান্সপার্সোনাল আনকনশাস যে লেভেল রয়েছে, সেটা কিন্তু খুব ডিপার বা খুব ঘন বা খুব গভীর, যেখানে এই পার্সোনাল আনকনশাসের স্থান। তাহলে আমরা দেখতে পাবো যে ইউং এর সাইকোলজিতে মধ্যেও কিন্তু সেই আনকনশাসের কথাও কিন্তু তিনি উল্লেখ করেছেন, এবং সেখানে বোঝাতে গিয়ে তিনি আর্কিটাইপস এর কথা বলেছেন। এই আর্কিটাইপস হচ্ছে কি, যেখানে আর্কিটাইপস তারপরে আরো আছে, যেরকম কি কি আছে, শ্যাডো আছে, তারপরে পার্সোনা আছে, তারপরে অ্যানিমা আছে ইত্যাদি। এই আর্কিটাইপস হচ্ছে এমন একটি স্ট্রাকচার বা আনকনশাস মাইন্ডের একটা কালেকটিভ যে আনকনশাস মাইন্ড যেটা একসাথে রয়েছে, তার যে কম্পোনেন্ট এবং যেটা স্ট্রাকচার অফ কম্পোনেন্ট হিসেবে আমরা ধরে থাকি, সেটাই কিন্তু হচ্ছে এই আর্কিটাইপস। এখানে আমরা বলতে গেলে পৌরাণিক কিছু ইমেজের কথা আমরা ধরে রাখতে পারি, অর্থাৎ মাইথোলজিক্যাল ইমেজেস যেটাকে বলা থাকে। তারপর এই আর্কিটাইপস বোঝাতে গেলে আমরা ইউং এর যে বিশিষ্ট যে জায়গা যেটা উনি বুঝিয়েছেন, যার মধ্যে যে অনেক রকম তার মধ্যে অ্যাসপেক্টস রয়েছে, এবং এই আর্কিটাইপ কিন্তু তার পাওয়ার বা তার শক্তি, তার ডমিনেটিং অ্যাটিটিউড, তার লাইট গিভিং বডি, এই সমস্ত কিন্তু সেটাকে ধরে রাখে। তাহলে এই আর্কিটাইপ হচ্ছে একটা কালেকটিভ আনকনশাস বা অচেতন এর জায়গা, মনের স্তর, যেখানে কিন্তু যেটা কিন্তু অ্যানসেস্ট্রাল ইমোশনাল লাইফ থেকে আমাদের মধ্যে রয়েছে। এটাই ইউং এর 1917 তিনি এইটি উল্লেখ করেছেন। এই আর্কিটাইপের পরে দেয়ার আর যে আমরা দেখবো যে অনেক রকম তার ভাগ আছে। হ্যাঁ, প্রথম ভাগ আমরা বলবো যে দ্য পার্সোনা। এই পার্সোনা কথাটা কোথা থেকে তাহলে এসেছে? এটা হচ্ছে একটা মুখোশ, মানে আমাদের প্রত্যেকের কিন্তু সমস্ত, আমরা যেন একটা স্টেজে আমরা পারফর্ম করছি বা স্টেজে
আমরা নিজেদেরকে দেখাচ্ছি, যেখানে কিছু মুখোশের মাধ্যমে আমরা সোসাইটির কাছে নিজেদের পেশ করছি। তাহলে এই পার্সোনাটা খুব ইম্পর্টেন্ট। সেখানে তিনি বলেছেন যে এর একটি ভয়ানক দিক আছে, যেমন পিপল রিয়েলি ডু এক্সিস্ট হু বিলিভ দে আর হোয়াট দে প্রিটেন্ড টু বি। তাহলে কে কিরকম ভাবে প্রিটেন্ড করছে, অর্থাৎ সে কিরকম ভাবে নিজেকে পেশ করছে, এটা কিন্তু খুব বেশি ডেঞ্জারাস। কেন না, প্রত্যেক ব্যক্তির কিন্তু নিজস্বতা কিছু রয়েছে এবং সে কিন্তু একে অপরের থেকে আলাদা, এবং তার সেই নির্দিষ্ট নিজস্বতাকে সে কিন্তু সবসময় বজায় রাখে, এবং তার মুখোশের তলায় সে কিভাবে নিজেকে প্রকাশ করবে যাতে সোসাইটি তাকে অ্যাকসেপ্ট করে, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের নিজস্ব যে ব্যবহারিক দিক। তাহলে এটা হচ্ছে তার পার্সোনা। এরপর আসছে দ্য অ্যানিমা বা অ্যানিমাস। এখানে বলেছেন যে মানুষ হচ্ছে কিন্তু একজন এমনি নেচারের দিক থেকে হচ্ছে ম্যাসকিউলিন, অর্থাৎ তার পুরুষালী যে আচরণ কিন্তু তার মধ্যে রয়েছে, এবং তার কিছু ফেমিনিন যে এলিমেন্ট রয়েছে সেগুলো কিন্তু তার মধ্যে, তার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কিছু রিপ্রেসড ভাবে রয়েছে, এবং ট্র্যাডিশনালি সেগুলোকে রিপ্রেসড অবস্থায় থাকাকালীন সেখানে তিনি বলেছেন এই জন্যেই কিন্তু প্রত্যেক মানুষের যে লিবিডিনাল যে টেনশন, সেটা কিন্তু এই আনকনশিয়াস মাইন্ড থেকেই উঠে আসছে। এবং ইউং বলেছেন যে এই কারণেই কিন্তু এক ব্যক্তি, একটি পুরুষ একটি মহিলা দেখে আকর্ষণ বোধ করে, এবং এটা কিন্তু তার ডিউ টু হচ্ছে তার দ্য অ্যানিমা অ্যান্ড দ্য অ্যানিমাস। এবং তিনি বলেছেন যে ওমেন বা এই যে মহিলারাও কিন্তু তাদের মহিলাদের যে মনের স্তর, সেখানে একই প্রকার ভাবে ঠিক অপোজিট সেক্সের যে রিপ্রেস যে ইন্টেনশনস বা ট্র্যাডিশনালি যে রিপ্রেস থটস রয়েছে, সেগুলো কিন্তু আবার ঠিক এইভাবেই সেটা বহিঃপ্রকাশ হয়। তারপর আসছে দ্য শ্যাডো। এই শ্যাডো বলতে গেলে বোঝানো যাবে যে পার্সোনাল আনকনশিয়াস কন্টেন্টস কি, যে এর মধ্যে আনকনশিয়াস মাইন্ডের মধ্যে কি রয়েছে, যেখানে কিছু আনঅ্যাকসেপ্টেবল কিছু ইচ্ছে বা মোটিভ রয়েছে যেগুলো সোসাইটি অ্যাকসেপ্ট করবে না কোনোভাবে, তার কিছু ডিজায়ার্স রয়েছে, বা এবং সেটা হতে পারে কোনো সময় খারাপ, বা কোনো সময় সেটা অন্য ব্যক্তির কাছে অবশ্যই খারাপ হতে পারে, কিন্তু তার নিজের কাছে সেটা তখনই তার চাহিদা, অর্থাৎ তার ডিজায়ার বা নিড। তাহলে ইউং কিন্তু এই 1948-এ তিনি বলেছেন যে এই শ্যাডোটা, যেটা তিনি এই ছায়া বা শ্যাডো নামাঙ্কিত করেছেন, সেখানে কিন্তু এই আর্কিটাইপের স্থান কিসের না, যেখানে কিছু অ্যানিমাল ইনস্টিংক্ট কিন্তু আমাদের মধ্যে ইনহেরিট করে থাকি আমরা। এবং এরপরে তিনি বলেছেন দ্য সেলফ। সেলফ মানে অহং বা নিজ, সেই যে নিজে আমি আমার যে মোটিভস বা আমার যে বেঁচে থাকার যে মূল ইচ্ছা, তার যে সম্পূর্ণতা কিন্তু আমরা পার্সোনালিটি এই সেলফ, ইউং এর সেলফ থেকে বুঝতে পারি। সেখানে পার্সোনালিটি কিভাবে একটা স্টেবল বা স্টেবিলিটি বজায় রাখে বা ব্যালেন্স করতে পারে প্রত্যেকের সঙ্গে, সেগুলো কিন্তু আমরা তার এই বিবরণ থেকে বুঝতে পারি, সেলফ থেকে, যেখানে তিনি খুব সুন্দরভাবে নিজ বা হোমকে বুঝিয়েছেন। এরপরে আসছে দ্য আর্কিটাইপ অ্যান্ড দ্য সিনক্রোনিসিটি। এই আর্কিটাইপ বোঝাতে গিয়ে প্রথমত বললাম যে আর্কিটাইপ হচ্ছে একটা অ্যাপিয়ারেন্স, কিসের না, একটা টাইম অফ স্ট্রেস, এবং এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের একটা অনুভূতি। কিসের অনুভূতি? যে তার কনশিয়াস মাইন্ডে সে যে মনে করছে সে এখন স্ট্রেসড, এইটাই হচ্ছে তার একটা অনুভূতি। এটাই ছিল ইউং এর মত, এবং তিনি পরে সাজেস্ট করেছিলেন যে আর্কিটাইপ হচ্ছে ট্রান্সেন্ড ক্যাজুয়ালিটি, যেখানে তিনি বলেছেন নানান রকম ভাবে তিনি কজ আর এফেক্ট, অর্থাৎ কারণ
কিসের জন্য হচ্ছে এবং তার এফেক্ট কি হচ্ছে, এটাও তিনি এই মিনিং হিসেবে তিনি এটা বুঝিয়েছেন বা মানে হিসেবে তিনি বুঝিয়েছেন। তারপরে তিনি বলেছেন যে এই যে মিনিংফুল যে কোইন্সিডেন্স রয়েছে, কজ আর এফেক্ট আর সিনক্রোসিটি, সেটার কথা তিনি বলেছেন। অর্থাৎ আমরা ঘুমের মধ্যে কি দেখছি। এবার অ্যাটিটিউড এন্ড ফাংশনস বোঝাতে গিয়ে বলবো যে সাইকোলজিক্যাল টাইপস, যেখানে তিনি বলেছেন এক্সট্রোভার্সন আর ইন্ট্রোভার্সনের কথা। আমরা জানি এক্সট্রোভার্সন মানে যারা বহির্মুখী, যারা খুব বেশি কথা বলতে পারে বা অন্য লোকের সঙ্গে কথা বলা পছন্দ করে, বাট ইন্ট্রোভার্সন হচ্ছে ঠিক উল্টোটা, অর্থাৎ যারা অন্তর্মুখী, যারা খুব বেশি নিজেদেরকে অন্যের কাছে প্রকাশ করতে চায় না। তাহলে এই দুটো দিক তিনি খুব সুন্দরভাবে আমাদের এই যে অ্যাটিটিউডস অফ পার্সোনালিটি বোঝাতে গিয়ে বুঝিয়েছেন। এই জিনিসটা বোঝাতে গিয়ে তিনি আবার দুটো ফাংশনের কথা বলেছেন। কি কি? এক হচ্ছে যে থিঙ্কিং, প্রথমত, দুটো নয়, আরো দুটো বলেছেন, অর্থাৎ চারটে বলেছেন। এক হচ্ছে থিঙ্কিং বা আমাদের চিন্তা শক্তি, ফিলিং বা অনুভূতি, সেন্সিং বা আমাদের বোধ ক্ষমতা যেটা, এবং হচ্ছেন ইনটুইটিং, আমরা বুঝতে পারছি যে আমরা কিভাবে চলবো। এই যে চারটে দিক, সেখানে এই থিঙ্কিং মানে হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়াল যে আইডিয়াশনাল ফাংশনিং, আমরা যে কাজটা করছি, অর্থাৎ এই থিঙ্কিং আমাদের কিসের সাহায্যে লাগে? কোনো সাহায্যে লাগে যেখানে আমাদের কোনো কম্প্রিহেন্ডিং করতে লাগে, বা আমরা এই ওয়ার্ল্ডের, এই বিশ্বের মধ্যে যে কোনো রকম কাজ করবার জন্য আমাদের যেটুকু নলেজ বা আইডিয়া দরকার, সেগুলো আমরা বার করে সেই কাজগুলোকে করে থাকি। আর এই ফিলিং অর্থাৎ অনুভূতির দিক থেকে বলতে গেলে এটা হচ্ছে একটা ইভ্যালুয়েশন ফাংশন। কেন না, এটা কিন্তু আমাদের কি ধরনের সাহায্যে লাগে? প্রথমত হচ্ছে কোনো সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স হতে পারে, আবার হতে পারে যেমন প্লেজার হতে পারে, পেন হতে পারে, অবশ্যই ফিয়ার হতে পারে, কোনো ভয় অনুভূতি, বা রাগ হতে পারে, অ্যাঙ্গার ইত্যাদি। এবং এই সেন্সিং যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পারসেপচুয়াল ব্যাপার, যেখানে রিয়ালিটিটাই হচ্ছে মেইন ফাংশন। যেটা কিসে কাজে লাগে? প্রথমত হচ্ছে বোঝার ক্ষেত্রে, আন্ডারস্ট্যান্ডিং। কি বোঝার ক্ষেত্রে? না, এই কংক্রিট ফ্যাক্টস অর রিপ্রেজেন্টেশন অফ দ্য ওয়ার্ল্ড, কিভাবে আমরা এই পৃথিবীটাকে বুঝবো, তার বিভিন্ন জায়গাটাকে বোঝার জন্য আমাদের যে রিয়ালিটি ফাংশন, দ্যাট ইজ সেন্সিং। এই ইন্টুইশন এর মাধ্যমে আমরা অনেক রকম কাজ বা অনেক কিছু পর্যবেক্ষণ করে থাকি। তাহলে আমরা দেখলাম কি কি ভাবে তিনি তার অ্যাটিটিউডস এন্ড ফাংশনস এর মধ্যে বিভিন্ন সাইকোলজিক্যাল টাইপকে উল্লেখ করেছেন এবং তুলে ধরেছেন। এরপর প্রিন্সিপালস অফ ইকুইভ্যালেন্স এন্ড এন্ট্রফির মধ্যে তিনি আরো বলেছেন সাইকোডাইনামিক ভিউটা কিভাবে, ইউং এর বেসিক যে দুটো প্রিন্সিপালের কথা তিনি তুলে ধরেছেন। এক হচ্ছে কি, যে ইকুইভ্যালেন্স, আর একটা হচ্ছে এন্ট্রফি। ইকুইভ্যালেন্সটা আসলে কি? সেটা হচ্ছে এমন একটা প্রিন্সিপাল যার মাধ্যমে আমরা এই মনের যে অ্যাপ্লাইড টু সাইকিক ফাংশনিং, অর্থাৎ মনের যে কাজগুলো, সেগুলোর বিভিন্ন স্তরে বা স্টেটের মধ্যে যে উইকনেস রয়েছে এবং যার দ্বারা আমরা কোনো কাজ থেকে ডিটোরিয়েট করি বা কোনো ভুল ভ্রান্তি ইত্যাদি হয়ে থাকে, সেগুলোকে তুলে ধরার জন্য যে জায়গা। এবং এর মাধ্যমে আরেকটা জিনিস তিনি বোঝাবার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে যে এই যে এনার্জি, দ্য এনার্জি মে বি ট্রান্সফর্ম বাট নট লস্ট, অর্থাৎ এই যে এনার্জিটা কিন্তু কখনো একেবারে শেষ হয়ে যায় না, বরং একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সেটাকে সরানো যেতে পারে বা ট্রান্সফর্ম করা যেতে পারে, এটাও তিনি বলেছেন। অর্থাৎ একটি ছোট শিশু যখন সে বাল্য জীবনে বা ইনফ্যান্সি, যখন সে আর্লি চাইল্ডহুডে সে পৌঁছলো, তার তখন কোনো বাদ্যযন্ত্র বাজাতে খুব ভালো লাগে। কিন্তু সে যখন তার পিউবার্টির সময় বা অ্যাডোলেসেন্সের টাইমে সে পৌঁছলো, তার তখন সে বাদ্যযন্ত্র থেকেও তার অপোজিট সেক্সের প্রতি তার যে অ্যাট্রাকশন, সেটা বেশি সে গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ তার এই এনার্জিটা কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ ট্রান্সফরমেশন হচ্ছে। এটাও কিন্তু তিনি এই ইকুইভ্যালেন্স আর এন্ট্রফি দিয়ে বুঝিয়েছেন।
এই যে প্রিন্সিপাল অফ এন্ট্রপি, এখানে তিনি বলেছেন যে এটা হচ্ছে এমন একটা টেন্ডেন্সি যেখানে যে সাইকি, আমাদের মনের যে স্তরগুলো সেগুলো একটা ব্যালেন্স মেনটেন করে, কখনো সেটা খুব বেশি কখনো সেটা কম, কিন্তু তবুও তার মধ্যে কিন্তু কোন রকম ব্যালেন্স রক্ষা করার জন্য এটা করে থাকে। এবং এর দুটো ভ্যালু রয়েছে অফ আনইকুয়াল স্ট্রেংথ। কি কি? এক হচ্ছে কোনো এনার্জি বা শক্তি, যেটা আমরা উইক ভ্যালু থেকে সেটা আমরা ইকুইলিব্রিয়াম বা পরবর্তী স্তরে সেটা নিয়ে যেতে পারি, পৌঁছতে পারি ইত্যাদি। আর আমরা দেখব যে এই পারফেক্ট ব্যালেন্স কখন হয়ে থাকে, যখন দ্য আইডিয়াল স্টেটে, যেখানে এক্সিস্ট করে সেলফ, যেখানে আমরা আমাদের সেলফটা এক্সিস্ট করে, সেখানে একেবারে পারফেক্ট ব্যালেন্স কিন্তু সম্ভব হয়ে থাকে। এবার আসছে পার্সোনালিটি অ্যান্ড ডেভেলপমেন্ট। যেরকম ফ্রয়েড আমাদের ডেভেলপমেন্টাল কিছু স্তরের কথা বলেছিলেন, সেই রকম ভাবে ইউংও কিন্তু এই পার্সোনালিটি ডেভেলপমেন্টের দুটো স্তর আমাদেরকে বলেছেন। এক হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন অর ইন্ডিভিজুয়েশন, আর আরেকটা হচ্ছে ট্রান্সেন্ডেন্ট ফাংশন। এই দুটো এর মধ্যে তিনি কতগুলো স্টেজে ভাগ করেছেন, যেমন চাইল্ডহুড, ইউথ, মিডল এজ, ওল্ড এজ। একেবারে শিশু সময় থেকে এই চারটে ভাগে তিনি এই স্টেজটাকে ভাগ করেছেন এবং এটাকে তিনি নাম দিয়েছেন পার্সোনালিটি ডেভেলপমেন্ট। সেখানে তিনি বিভিন্ন জায়গায় ফ্রয়েডের ক্রিটিসাইজ করেছেন এবং পরবর্তীকালে অ্যালফ্রেড অ্যাডলার, তিনি হচ্ছেন একজন মেডিসিন বা প্রাইমারি ট্রেনিং করেছিলেন মেডিসিনের বা সাইকিয়াট্রির উপরও পরে তিনি বিভিন্ন কাজ করেছেন এবং তার শ্রেষ্ঠ যে অ্যালডেরিয়ান ইন্ডিভিজুয়াল সাইকোলজি, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেখানে আমরা অ্যালফ্রেডের অ্যাডলারের এই ইন্ডিভিজুয়াল সাইকোলজি অর্থাৎ স্বতন্ত্র যে মনোবিজ্ঞান, সেটা কিন্তু এই প্রথম এনার কাছ থেকে জানতে পারি। এই অ্যালফ্রেড অ্যাডলার তার এই যে ইনফিরিয়রিটি আর সুপিরিয়রিটি, অর্থাৎ যে অর্গানস অফ ইনফিরিয়রিটি অ্যান্ড দ্য কম্পেনসেশন, এটা তিনি কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়েছেন এবং পার্সোনালিটি বোঝাতে গেলে এই দুটোর যে কত প্রয়োজন সেটা কিন্তু তিনি উল্লেখ করেছেন। তাহলে এই অর্গান ইনফিরিয়রিটি অ্যান্ড কম্পেনসেশন, এটার মধ্যে অ্যাডলার বলেছেন যে প্রত্যেকটা মানুষের কিন্তু তার কিছু সাকসেসফুলনেস ফাংশনিং রয়েছে, তার কিছু ইনফিরিয়ার কোয়ালিটি রয়েছে, সেটা একেবারে তার জন্ম সময় থেকে তার মধ্যে রয়েছে এবং সেটা তার হেরিডিটারি সূত্রে তাকে সেটা সে অর্জন করে থাকে এবং সেটাই তার অ্যাবনর্মাল বা ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটি হিসেবে আমরা ধরতে পারি। তারপর তার একটা উইকনেস রয়েছে এবং সেই উইক বা দুর্বলতা, যেমন হতে পারে স্পিচ ডিফেক্ট হতে পারে, বা হয়তো ব্লাইন্ডনেস হতে পারে, বা হয়তো কোনো লিম্বস ড্যামেজ হতে পারে, কোনো হাতে পায়ে কোনো প্রবলেম হতে পারে, বা মোটর কিছু কোঅর্ডিনেশনে প্রবলেম হতে পারে। তো এই জায়গাটা তিনি উল্লেখ করেছেন, সেখানে ইনফিরিয়রিটির কথাটা তিনি বোঝাবার চেষ্টা করেছেন এবং বলেছেন যে এটা হচ্ছে একটা আন্ডারগোয়িং ইনক্রিজ গ্রোথ। কেন না, এর ফাংশনিং পাওয়ারটা কিন্তু আমরা এই ওভার কম্পেনসেট করার জন্য যে ব্যক্তির যে ডেফিসিট রয়েছে, সেটা কিন্তু সে তার ফাংশন বা অ্যাটেনশন দ্বারা সেটা কিন্তু সে ওভারকাম করতে পারে। এবং সেখানে তিনি খুব সুন্দর একটা এক্সাম্পল বা আমাদের উদাহরণ দিয়েছেন, যেখানে কানিংহ্যাম একজন ব্যক্তি, তিনি তার সিভিয়ার লেগ প্রবলেম ছিল, তার ইনজিউরি ছিল অনেক, পায়ের তিনি অনেক চোট ছিল, যেখানে কিন্তু তিনি পরবর্তীকালে একজন বিখ্যাত অ্যাথলেট হতে পেরেছিলেন। তো এই জায়গাটা থেকে তার এই ইনফিরিয়রিটি খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারি অ্যাডলারের। পরবর্তীকালে অ্যাডলার আরো সুন্দরভাবে বলেছেন যে এই অ্যাগ্রেসিভ ড্রাইভ বা যেখানে ম্যাসকিউলিন প্রোটেস্ট বা সুপিরিয়রিটি স্ট্রাইভিং, সেটা তিনি খুব সুন্দরভাবে বোঝাতে গিয়ে 1908 সালে তিনি প্রপোজ করেছেন নানান রকম টু বেসিক ড্রাইভস। সেই বেসিক ড্রাইভস গুলো কি কি? এক হচ্ছে সেক্সুয়ালিটি আর এক হচ্ছে অ্যাগ্রেশন। এই অ্যাগ্রেশন অর্থাৎ যে আক্রমণাত্মক যে প্রকাশ, এবং সেক্সুয়ালিটি তো যৌনতা, তাহলে এই দুটোকে তিনি বেসিক ড্রাইভ হিসেবে আমাদের কাছে প্রকাশ করেছেন।
এবং এই দুটো প্রকাশ করতে গেলে সমস্ত রকম মানুষের যে হিউমিলিটি, তার সাবমিশন রয়েছে, তার যা কিছু এক্সপ্রেশন, তার ড্রাইভস, তার নিডস, সমস্ত কিছু কিন্তু এই দুটো স্তরের মধ্যে তিনি খুব সুন্দরভাবে বিবরণ করে দেখিয়েছেন। তারপরে আসছে যে ম্যাসকিউলিন প্রোটেস্ট। ম্যাসকিউলিন প্রোটেস্ট হিসেবে অ্যাডলার বলেছেন যে তার কনসেপশন অনুযায়ী যে অ্যাগ্রেশন যেটা রয়েছে, অর্থাৎ আক্রমণাত্মক যে বহিঃপ্রকাশ, যেটা সেখানে কিছু ইম্পালসিভ থট রয়েছে, সেখানে তার একটা শক্তি রয়েছে, এবং সেই শক্তিটা তিনি বর্ণনা করেছেন যে অ্যাজ আ ম্যাসকিউলিন প্রোটেস্ট। এবং তার একটা বিখ্যাত লাইন এই উপলক্ষে আমি বলি যে দ্য ম্যাসকিউলিন প্রোটেস্ট হিসেবে তিনি বলেছেন, ইট ইজ অ্যান ওভার কম্পেনসেটরি স্ট্রাইভিং ফর সুপিরিয়রিটি to annihilate his dependency and assert on autonomy। তাহলে এইটা তিনি বোঝাতে গিয়ে বলেছেন যে প্রত্যেক ব্যক্তি, অর্থাৎ সে পুরুষ বা নারী যাই হয়ে থাকুক না, তার এই ফিলিং অফ ইনফিরিয়রিটি, উইক, এগুলো কিন্তু আমরা এই ম্যাসকিউলিন প্রোটেস্ট থেকে দেখতে পাচ্ছি। সেখানে এর সম্পূর্ণ একটা সুপিরিয়রিটি আর যে ম্যাসকিউলিন প্রোটেস্ট, যেটা কিন্তু খুব সুন্দরভাবে তিনি এই ম্যাসকিউলিন প্রোটেস্ট দিয়ে বোঝাতে চেয়েছেন। তারপর সুপিরিয়রিটি স্ট্রাইভিং বোঝাতে গিয়ে তিনি বলেছেন যে সুপিরিয়রিটি হচ্ছে যে একটা চাহিদা। কিসের চাহিদা? না, সেলফ এস্টিমের। তার দুটো স্তর হতে পারে। কি কি? এক হচ্ছে সেটা তার বায়োলজিক্যাল ডিসেবিলিটিটাকে আরো বেশি ভালো করবার জন্য তার একটা হতে পারে, বা সেকেন্ড বা দ্বিতীয় স্তর হিসেবে হয়ে যেতে পারে যে স্ট্রাইভ ফর সুপিরিয়রিটি, অর্থাৎ তার ইচ্ছে ভালো হবার বা শ্রেষ্ঠ হওয়ার জন্য তার যে অনুভূতি, সেটা কিন্তু তার বহিঃপ্রকাশের একটা দিক। সো দ্য কম্পেনসেটরি ট্রেটস অফ দিস ম্যাসকিউলিন প্রোটেস্ট মানে হচ্ছে যে তার যে এই যে মনের যে ম্যাসকিউলিন যে প্রোটেস্টটা রয়েছে, সেটা কিন্তু একটা স্তরে গিয়ে আটকে রয়েছে, তার একটা বহিঃপ্রকাশের জায়গার প্রয়োজন। এবং তিনি বলেছেন এই সুপিরিয়রিটি কিন্তু তার আরেকটি জায়গা, এবং সোশ্যাল, সেখানে সোশ্যাল ডিস্টিংশন বহিঃপ্রকাশ করা যায়, সেখানে লিডারশিপ আছে ইত্যাদি। তারপর আসছে ফিকশনাল ফাইনালিজম। ফিকশনাল ফাইনালিজমসে হ্যান্স ওয়াহিঙ্গার তার একটি বিখ্যাত প্রপোজিশন আমরা পাই, যেখানে কিছু ইন্ট্রিগ নোশনের কথা বলা হয়েছে, যেখানে প্রত্যেক ব্যক্তির যে ইনফ্লুয়েন্স হচ্ছে তাদের নিজস্ব কিছু আইডিয়া বা চিন্তা শক্তি দিয়ে। সেখানে দুটো কথা বলার উল্লেখ আছে। এক হচ্ছে যে ফিকশনাল গোল, অর্থাৎ সেটা হচ্ছে খুব সাবজেক্টিভ, যেখানে গাইড দেওয়া হচ্ছে তার নিজের চিন্তা শক্তিকে, এবং এই ফিকশনাল আইডিয়া কিন্তু বিকাম দা একেবারে ফ্যান্টাসি ওয়ার্ল্ডের সমস্ত কিছুকে তুলে ধরেছে। আর লেটার বা তার পরের যে অংশ, সেটাকে আমরা বলে থাকি যে এটার আবার তিনটে স্তর রয়েছে। কি কি? প্রথম হচ্ছে যে ব্যক্তিকে ন্যাভিগেট করা, অর্থাৎ তার অবস্টাকলস বা এক্সিস্টেন্স দিয়ে যে সে রয়েছে, তার একটা অস্তিত্ব রয়েছে, সেটা বোঝানো। এবং পরবর্তী পর্যায়ে রয়েছে তার আনকনশিয়াস মাইন্ডের যে প্রকাশ। এটা আমরা অ্যান্স বেচারের 1956 এ তাদের রিসার্চ ওয়ার্কের মধ্যে আমরা দেখতে পাই। এবং এরপর বলি যে সোশ্যাল ইন্টারেস্ট। এই সোশ্যাল ইন্টারেস্টে তিনি যেটা আমি একটু আগে বললাম, এক হচ্ছে যে অর্গানের যে ডেভেলপমেন্টের যে অর্গান সাকাম করছে এনভায়রনমেন্টাল ডিমান্ড, সেটা। তারপর আসছে তার কিভাবে সে নিজেকে তার নিজের অ্যাটিটিউড দিয়ে তার ডেভেলপমেন্ট বা তার হেল্পলেসনেসকে বোঝাতে চেয়েছে। তারপর আসছে তার ওভার কম্পেনসেশন, যেটা আমি একটু আগে বললাম যে ম্যাসকিউলিন যে প্রোটেস্ট, এবং পরবর্তীকালে তার ইনহেরেন্ট কিছু বায়োলজিক্যাল নিড থাকছে, ডিজায়ার থাকছে, ইচ্ছা থাকছে, হ্যাঁ। এবং একেবারে শেষে হচ্ছে যে পারফেকশন যেটা রয়েছে, অর্থাৎ তার ফিকশনাল গোল যেগুলো রয়েছে, স্ট্রাইভ টুয়ার্ডস দা ফুলফিলমেন্ট বা কোনো গোলের জন্য সে যখন নিজেকে মনকে অগ্রসর করছে,
তার মধ্যে আমরা আরো দেখি যে সোশ্যাল ইন্টারেস্টে কি কি ধরনের ইন্টারেস্টের কথা উনি বলেছেন। একটা সমাজে থাকতে গেলে তার নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আমাদের মেনে চলা দরকার, এবং সেই নিয়ম কানুন অনুযায়ী আমাদের কিন্তু প্রত্যেকের কিন্তু চলতে হয়। আমরা যদি সেই নিয়ম কানুন না মানি তাহলে কিন্তু সোসাইটির যে অন্যান্য ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে অ্যাকসেপ্ট করবে না বা রিজেক্ট করবে। তাহলে এই সোশ্যাল ইন্টারেস্টের কথাও মাথায় রাখতে হবে। পরবর্তী অংশ হচ্ছে যে স্টাইল অফ লাইফ, এবার কি ধরনের আমরা জীবন যাপন করব সেটাও কিন্তু আবার তিনি তার অ্যাটিটিউডস এর উপরে প্রকাশ করেছেন। এক হচ্ছে তার রুলিং টাইপ, সে কিভাবে অর্থাৎ শাসন করার মতো সে তার যে প্রকার, তার মানে তার সোশ্যাল ইন্টারেস্টটা খুব বেশি, তার কোন রকম প্রবলেমে সে ডমিনেট করতে পারে অন্যদের ইত্যাদি। তারপর আসছে দ্য গেটিং টাইপ। গেটিং হচ্ছে পাওয়া, এবং এই পাওয়ার যে প্রকার অর্থাৎ তার এখানে তার অ্যাক্টিভিটিটা খুব কম খুব বেশি নয়, এবং তার সোশ্যাল ইন্টারেস্টও তাহলে কমে যাবে। এবং পরবর্তী হচ্ছে দ্য অ্যাভয়েডিং টাইপ, অর্থাৎ সেটা সে এড়িয়ে যাওয়ার যে প্রকার। এবার এড়িয়ে যাওয়ার প্রকার হলেও সেখানে অ্যাক্টিভিটিটা কম থাকবে, অর্থাৎ লো ইন অ্যাক্টিভিটি অ্যান্ড সোশ্যাল ইন্টারেস্ট। এবং সে কি অ্যাভয়েড করবে, সে নিজে যাতে হেরে না যায় কারোর কাছে, এবং সে তার প্রবলেমে যেন সে কোনোভাবে প্রবলেমটাকে অ্যাভয়েড করে চলতে চাইবে। এবং একেবারে শেষে হচ্ছে তার দ্য সোশ্যালি ইউজফুল টাইপ, অর্থাৎ সমাজ তাকে সেভাবে কিভাবে সামাজিকভাবে দরকারি হিসেবে প্রকার যে একটা প্রকার ভেদ সেটা কিভাবে করতে পারছে। সেখানে কি থাকবে, খুব হাই থাকবে ইন অ্যাক্টিভিটি, ইন সোশ্যাল ইন্টারেস্টও তার খুব বেশি হবে, এবং সে চাইবে যে তার অ্যাক্টিভিটি কোন রকম সোশ্যাল সার্ভিস বা অন্যের উপকারে লাগে এই ধরনের কাজের মনোবৃত্তি তার মধ্যে থাকবে। তারপর আসে যে ক্রিয়েটিভ পাওয়ার হচ্ছে সে কিছু ভালো কিছু তৈরি করার, বা আমাদের সমাজের যেটা কাজে লাগবে, বা আমাদের নর্মস মেনটেন করে, আমাদের সোশ্যাল কিছু নর্মস বা রেগুলেশনকে মেনটেন করে, বা ট্রান্সফরমেশনের দিক থেকে কিছু একটা ডাইনামিক যে প্রসেস সেটা কিন্তু এই ক্রিয়েটিভ পাওয়ারের মধ্যে তিনি বলেছেন। তাছাড়া তিনি বার্থ অর্ডারের কথাও বলেছেন, যেরকম ফার্স্ট বর্ন বা ওল্ডেস্ট চাইল্ড, তার প্রথম যে সন্তান তার যে ফেভারিটিজম, তার যে এক্সিস্টেন্স সেটা কত রকম, সেটা কিভাবে এফেক্ট করছে। তারপর আসছে তার সেকেন্ড বর্ন বেবি, তার যে ইন্টেনশনস, তার যে পেসমেকার, অর্থাৎ তার যে সিবলিং, তার দাদা বা দিদি যে রয়েছে তার যে মনের প্রকার সেটা বোঝাতে চেয়েছেন। তারপর ইয়াংগেস্ট চাইল্ড, যে খুব বেশি বাবা বা মায়ের থেকে প্যাম্পার্ড চাইল্ড যাকে আমরা বলে থাকি, সে খুব বেশি অন্যের খারাপ দিকটা দেখে নেওয়ার বা জেদি হয়ে যাওয়ার যে একটা মনের প্রকার থাকে। তাছাড়া অনলি চাইল্ডের মধ্যেও যে টাইড টু মাদার্স অ্যাপ্রন স্ট্রিং যেটা বলে থাকি আমরা, যেটা অ্যাডলার 1929-এ তার রিসার্চ ওয়ার্কের মধ্যে তিনি বলেছেন, যেখানেও কিন্তু এই অ্যাটেনশনটা খুব বেশি দেওয়া হয় বলে এই অনলি চাইল্ডের মধ্যেও কিন্তু নানান রকম প্রবলেম দেখা দেয়, প্যাম্পার দেখা যায় ইত্যাদি। তাহলে আমরা অ্যাডলারের এই বিভিন্ন পার্সোনালিটি স্তরগুলো যেমন দেখলাম, এবার ক্যারেন হর্নি তিনিও এমন একজন ব্যক্তিত্ব, তার বিভিন্ন পেপারের মধ্যে আমরা 1923-তে দেখব তিনি কিভাবে ফ্রয়েডের নানান রকম দিকগুলোকে ক্রিটিসাইজ করেছেন। তিনি বলেছেন ফ্রয়েডের বিভিন্ন থিওরির মধ্যে উইমেনদেরকে অনেকভাবে নিচু করা হয়েছে, তাদেরকে নানান রকম ভাবে তাদের সাইকিক যে প্রবলেম সেগুলোকেই বেশিভাবে তুলে ধরা হয়েছে, এবং তিনি খুব বেশি এই তার লিবিডিনাল থিওরি নিয়ে অনেক রকম ডিসএগ্রিমেন্ট তিনি দেখিয়েছেন, বা পেনি সেনভির কথাও তিনি একেবারে খুব ক্রিটিসাইজ করেছেন, বলেছেন যে এটা খুব বেশি ফ্রয়েডের থিওরিতে সেক্সুয়ালিটি বেশি গুরুত্ব পেয়েছে, ফলে তার কিছু বেসিক যে অ্যাংজাইটির দিক আমরা দেখতে পাই, যেখানে খুব বড় হিসেবে বলবো বেসিক অ্যাংজাইটি বা বেসিক হস্টিলিটি,
এই বেসিক হস্টিলিটির মধ্যে কি কি রয়েছে? এই হর্নি বলেছেন যে তার যে দৃষ্টিশক্তি, সেখানে আমরা দেখতে পাবো যে কিভাবে নর্মাল বা হেলদি ইন্ডিভিজুয়াল কিভাবে তার পজিটিভ পোটেনশিয়ালকে গ্রহণ করছে, তাছাড়া তার ভালোবাসা, তার অ্যাফেকশন, তার এই ধরনের বহিঃপ্রকাশ কিভাবে হচ্ছে। এবং তিনি আরো বলেছেন যে তার এই ঠান্ডা পার্সোনালিটি বা কোল্ড ইনডিফারেন্ট হস্টাইল আর এই রিজেকশন যে অ্যাটিটিউড বাবা মার প্রতি অর্থাৎ পেরেন্টস এর প্রতি, সেটাও তিনি তার বেসিক ইভিল দিয়ে বোঝাতে চেয়েছেন বা বেসিক হস্টিলিটি দিয়ে বুঝিয়েছেন। এবং বেসিক ইভিলটা কি হচ্ছে? সেটা হচ্ছে পেরেন্টাল ইনডিফারেন্স থেকে সেটা তৈরি, তার উৎপত্তি। বেসিক হস্টিলিটি হচ্ছে যেটা হচ্ছে আমরা ডিপ্রেশন বলতে পারি ফর সার্ভাইভাল বা বেঁচে থাকার জন্য, বা সিকিউরিটি আমাদের যাতে অন্যরকম কোনো কিছু খারাপ জায়গা থেকে নিজেদেরকে আমরা বাঁচাতে পারি, সিকিউরিটি। দেন বেসিক অ্যাংজাইটি আরেকটা তিনি বলেছেন যেটা হচ্ছে লোনলিনেস, হেল্পলেসনেস। সেটারও কিন্তু এই বিশাল পৃথিবীর মধ্যে যে একাত্মকতা বা হেল্পলেসনেস, যে অসহায় ভাবটা, সেটাও কিন্তু এই বেসিক অ্যাংজাইটির মধ্যে তিনি প্রকাশ করেছেন। তারপরে নিউরোটিক নিডস এর কথা তিনি বলেছেন, যেটা হর্নির বই 1942 আমরা বিশিষ্টভাবে দেখতে পাই, যেখানে তিনি কিছু নিউরোটিক পার্সোনালিটির কথা তিনি বোঝাতে চেয়েছেন বা পস্টুলেট করেছেন। এটা তিনি 10টা ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে নিউরোটিক নিড, অর্থাৎ আমাদের এই যে মনের যে চাহিদা, এই যে ভুল ভ্রান্তি বা অর্থাৎ এই যে প্রবলেম, যেগুলো মনের যে প্রবলেম, সেগুলোর উৎপত্তি কি থেকে? এক হচ্ছে অ্যাফেকশন, আরেক হচ্ছে অ্যাপ্রুভাল। তারপরে আসছে যে পার্টনার অর্থাৎ যে তার সঙ্গে সারা জীবনের সঙ্গী, সেইখান থেকে। আবার আসছে কি, যদি তার যে চাহিদা বা তার নিড যদি একটা জায়গায় ন্যারো বা ব্রডার হিসেবে আটকে যায়, তাহলে সেখানে ন্যারো বর্ডার, অর্থাৎ তার বাইরে সে আর যেতে পারছে না, সেই জায়গাতেও কিন্তু তার কিছু নিউরোটিক নিডস হয়ে থাকে। তাছাড়া তার আরো নিউরোটিক নিড আমরা বলতে পারি তার পাওয়ার বা শক্তি বা কন্ট্রোল যদি করবার হয় অন্য কোনো ব্যক্তির ওপর, সেখানেও কিন্তু তার একটা নিড অফ পাওয়ার থাকে। তারপর নিউরোটিক নিড হতে পারে কিসের না, এক্সপ্লয়েট আদার্স হতে পারে, তার ভালো কিছু করতে গেলে অন্যদেরকে এক্সপ্লয়েট করে সে নিজে এটা পেতে পারে। তাছাড়া রয়েছে সোশ্যাল রেকগনিশন পাওয়ার জন্য অনেক সময়, বা প্রেস্টিজের জন্য এই নিড অফ নিউরোটিক বিহেভিয়ার নিড হয়ে থাকে। পার্সোনাল অ্যাডমিরেশন তো বটেই, তাছাড়া পার্সোনাল অ্যাচিভমেন্ট, কোন রকম অ্যাম্বিশাস ব্যক্তি, সে অনেক কিছু করতে চায় জীবনে, সেও কিন্তু কিছু পার্সোনাল অ্যাচিভমেন্টের জন্য তার এই নিউরোটিক এই চিন্তা গুলো আসে। তারপর আসছে সেলফ সাফিসিয়েন্সি বা ইন্ডিপেন্ডেন্স, সে অন্য কিছুর কাছ থেকে যখন নিজেকে একা বা ছাড়াতে চেষ্টা করে, সেখানেও কিন্তু তার একটা নিউরোটিক নিড তৈরি হয়। তারপর অবশ্যই আরেকটা হতে পারে পারফেকশনের জন্য তো একটা নিউরোটিক নিডের গ্রোথ হতে পারে বা চাহিদার গ্রোথ হতে পারে, বা যেটা আমরা বলে থাকি অ্যাসোসিয়েবিলিটিও বলে থাকি। তারপর তার পরবর্তীকালে কিছু লেখার মধ্যে আমরা দেখতে পারি যে মুভিং টুয়ার্ডস পিপল, অর্থাৎ যে কোন রকম সলিউশন বার করতে গেলে এক ব্যক্তি আরেক ব্যক্তির সাহায্যে হাত বাড়ায় এবং সেখানে তৈরি হয় ভালোবাসা। তারপর মুভিং অ্যাওয়ে ফ্রম পিপল, অর্থাৎ রিজেকশন, এই যে তার নিড ফর ইন্ডিপেন্ডেন্স বা নিজে থাকার যে প্রবৃত্তি বা অন্যকে অস্বীকার করা, এই জায়গা থেকে মুভিং অ্যাওয়ে ফ্রম পিপল। তারপরে আসতে পারে মুভিং অ্যাগেইনস্ট পিপল, অর্থাৎ এই যে অ্যাগ্রেশন, এই আত্মমনোত্তক যে আক্রমণাত্মক যে প্রকার মনের প্রকাশ, সেটা কিন্তু আবার উৎপত্তি হতে পারে যখন আমরা এই নিড ফর পাওয়ার, খুব বেশি পাওয়ারের চাহিদা রয়েছে, সেখানেও কিন্তু এটার উৎপত্তি হতে পারে, বা সেটাও একটা মুভিং অ্যাগেইনস্ট পিপল হিসেবে অ্যাগ্রেশনের একটা উদাহরণস্বরূপ হতে পারে।
এবার আসছে অ্যাটেম্পটস অ্যাট কোপিং অ্যাংজাইটি। কি কি অ্যাটেম্পট হতে পারে? এক হচ্ছে রিয়েল আর একটা হচ্ছে আইডিয়াল। প্রত্যেক ব্যক্তির তার নিজস্বতা এবং তার একটা আইডিয়াল সেলফ রয়েছে। তার আইডিয়াল সেলফ যদি খুব বেশি ডমিনেট করে তার রিয়েল সেলফকে, তাহলে সে একটি ভালো ব্যক্তি হিসেবে গণ্য করা হয়। তার অ্যাংজাইটি খুব বেশি নয় বা অন্য লোকের থেকে কম, এবং সে কিন্তু আইডিয়াল ব্যক্তি একেবারে খুবই কাম্য। তারপর এই রিয়েল অ্যান্ড আইডিয়াল সেলফের পরে আসছে অক্সিলারি কনফ্লিক্ট সলিউশন। এখানে অক্সিলারি কনফ্লিক্ট বলতে বোঝানো হচ্ছে যে কিভাবে সে অন্য ব্যক্তির সাথে সিকিউরিটির জন্য, তার বা নিজের যে অস্তিত্ব বজায় রাখার জন্য কিভাবে তার সাথে দ্বন্দ্বমনাত্মক যে মনের প্রকাশ সেটা কিভাবে করছে। অর্থাৎ সে নিজেকে সেলফ কন্ট্রোল করার জন্য বা তার এই কন্ট্রোলনেসের জন্য তার এই ধরনের অক্সিলারি বা কনফ্লিক্ট সলিউশনের প্রয়োজন হয়। এরপর আমরা আসব এরিক এরিকসনের বিখ্যাত যে এরিক এরিকসনের আমরা থিওরি দেখব, যেখানে তার এই সাইকো অ্যানালিসিসের পরে তিনি ফ্রয়েডের অনেক কিছু ইনস্টিংক্ট কথাটা খুব বেশি এমফেসাইজ করেছেন বা তুলে ধরেছেন। এখানে তিনি একটু আলাদাভাবে বলবার চেষ্টা করেছেন। তিনি ছিলেন ইগো সাইকোলজিস্ট। কেন না, তিনি ইড বা সুপার ইগোকে বেশি গুরুত্ব দেননি ফ্রয়েডের মতো। তিনি বলেছেন ইগোটাকেই মেনলি আমাদেরকে, বেশিরভাগই এই ইগোর ওপরই কিন্তু আমাদের মনের সবকিছু তৈরি, এবং তার প্রবলেমের জন্যই আমাদের যাবতীয় যা কিছু প্রবলেমের উৎপত্তি হয়েছে। তাহলে এরিক এরিকসনের আমরা বিখ্যাত কিছু 8টা স্টেজ বা স্তর দেখতে পাবো, কি যেখানে প্রত্যেকটা স্তরের কিন্তু তার একটি উদাহরণস্বরূপ বলা যেতে পারে। প্রত্যেকটা স্টেজে যেমন শুরুতে একেবারে ইনফ্যান্সি, যেখানে শিশু একেবারে কিসের না, ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, অর্থাৎ সে তার বিশ্বাস বা অবিশ্বাসের এই যে দ্বন্দ্বের মধ্যে যখন চলবে, যেখানে তার ভার্চু কি রয়েছে, পুণ্য কি রয়েছে, যে আশা, হোপ। তারপরে তার এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন, সেটা কি হতে পারে যে আমি কি তাহলে এই পুরো পৃথিবীটাকে বিশ্বাস করতে পারি। এইটা কিন্তু ইনফ্যান্সির মধ্যে প্রথম এই সাইকোসোশ্যাল ডেভেলপমেন্টে তিনি আমাদের বলেছেন। তারপর এর ঠিক উপরে আসছে আর্লি চাইল্ডহুড। সেখানে কি রয়েছে, অটোনমি ভার্সেস শেম। অটোনমি মানে স্বায়ত্ত শাসন বা লজ্জা, এইটা কিন্তু এই দ্বন্দ্বের মধ্যে সেই শিশুটি আর্লি চাইল্ডহুডে রয়েছে, যেখানে ভার্চু কি রয়েছে, যে তার পূর্ণ হচ্ছে যে তার ইচ্ছে, এবং অর্থাৎ কি ধরনের কোয়েশ্চেন তার মনে রয়েছে, যে ইজ ইট ওকে টু বি মি, আমি যে আমি, এটা কি ঠিক। তারপর আসছে প্লে এজ। প্লে এজ হচ্ছে খেলার সময়। এই খেলার সময় দুটো দ্বন্দ্বের মধ্যে চলে, এক হচ্ছে ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট। ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট অর্থাৎ যেখানে উদ্যোগ বা অপরাধ বোধ এই দুটোই কাজ করছে। এই দুটোর মধ্যে কি তার ভার্চু রয়েছে, হচ্ছে উদ্দেশ্য অর্থাৎ পারপাস। আর তার কি প্রশ্ন যাচ্ছে, যে আমি কি তাহলে নিজেকে নিয়ে ঠিক, অর্থাৎ আমি এখানে কি এইভাবেই চলবো, বা এইভাবেই আমি কি ভাবতে পারি। এই ধরনের প্রশ্ন তার মধ্যে এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন হিসেবে ধরা যেতে পারে। তারপর আসছে স্কুল এজ, যেখানে ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি। অ্যাডোলেসেন্ট, যেটাকে বলেছেন আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। সে কে সেটা সে বুঝতে পারে না, সে একটি শিশুও নয় কিন্তু সে প্রাপ্তবয়স্কও হয়ে যায়নি, সে একটি মাঝামাঝি স্তরে সে রয়েছে। অর্থাৎ এই অ্যাডোলেসেন্ট পিরিয়ড, সেটা কিন্তু এই ফ্রয়েডের থিওরিতে খুব গুরুত্বপূর্ণ একটি স্তর। তারপর আসে ইয়াং অ্যাডাল্টহুড, যেখানে ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন রয়েছে, তার ভার্চু হয়েছে ভালোবাসা, এবং অ্যাডাল্টহুডে রয়েছে কেয়ার, অর্থাৎ তার যত্ন নেওয়া। এই যে ভার্চু বা এই যে পুণ্যটা, তার ওল্ড এজে রয়েছে অবশ্যই তার বুদ্ধি অর্থাৎ উইজডম। তাই এই এরিকসনের এই যে স্টেজ গুলোর কথা বলেছেন, এটা হচ্ছে সাইকো সোশ্যাল ডেভেলপমেন্টাল স্টেজ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। এবং
তারপর আমরা লাইফ সাইকেলে দেখতে পাই যে আরো অনেকগুলো স্টেজ রয়েছে, যেমন ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, অটোনমি ভার্সেস শেম, ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, এরকম ইত্যাদি অনেকগুলো স্টেজের কথা তিনি আলাদাভাবে বলেছেন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা স্তরে কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্টের কথা তিনি বেশি ভালোভাবে বোঝাতে চেয়েছেন। কিন্তু ফ্রয়েড কিন্তু তার বায়োলজিক্যাল দিকটাকেই কিন্তু বেশি গুরুত্ব দিয়েছেন। এখানেই তাহলে দুটোর মধ্যে যে পার্থক্য সেটা আমরা বুঝতে পারি। এরপর আসছে হ্যারি স্ট্যাক সুলিভান। তার এই যে ডাইনামিক অফ পার্সোনালিটি, সেখানে তিনি বেশিরভাগ বলতে গেলে এই সিজোফ্রেনিয়া পেশেন্টদের উপর তিনি কাজ করেছেন এবং তাদের নানান রকম কাজ করতে গিয়ে অনেক কিছু এক্সপিরিয়েন্স তিনি করেছিলেন এবং খুব এক্সট্রিম কেসে তাদের যে অ্যাংজাইটি, তাদের যে টেনশন বা চাহিদা, সেগুলো কিন্তু সম্পূর্ণ খুব সুন্দরভাবে আমাদেরকে বর্ণনা দিয়েছেন। এবং তিনি এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে 3টে মোডের কথা বলেছেন এবং সেই মোডগুলো কি হচ্ছে, সেগুলো হচ্ছে কিছুই না, কগনিশনের 3টে দিক, অর্থাৎ দ্য প্রোটোট্যাক্সিক এক্সপেরিমেন্ট। এই প্রোটোট্যাক্সিক এক্সপেরিমেন্ট তাহলে কিভাবে বোঝানো যাচ্ছে, তারপর আসছে প্রোটোট্যাক্সিক্স এর পরে আসছে দ্য প্যারাট্যাক্সিক্স এক্সপিরিয়েন্সেস, তারপর আসছে সিনট্যাক্সিস এক্সপিরিয়েন্সেস। এই প্রোটোট্যাক্সিস হচ্ছে একেবারে সিম্পলেস্ট, যেটা যেখানে কোনো রকম ক্রুড কোনো ব্যাপার নেই, কোনো একেবারে শিশু সুলভ যে আচরণ যা কিছু, সেটাই হচ্ছে এই প্রোটোট্যাক্সিক এক্সপিরিয়েন্স। তারপর আসছে প্যারাট্যাক্সিক, তার মানে হচ্ছে ইনফ্যান্ট একটু ডেভেলপ করেছে নানান রকম জিনিস, যেটা আনডিফারেন্সিয়াল এক্সপিরিয়েন্স দিয়ে সেটাকে তৈরি, সেটা কিছুটা ভাঙা কিছুটা নয়, তার কিছু লজিক্যাল ফাংশনিং রয়েছে ইত্যাদি। এবং সিনট্যাক্সিক এক্সপিরিয়েন্স হচ্ছে এমন একটি এক্সপিরিয়েন্স যেখানে তিনি রেফার করেছেন কিছু পার্টিকুলার কিছু বুদ্ধিদীপ্ত কথাবার্তা, অর্থাৎ লজিক দিয়ে যেটাকে বোঝানো যেতে পারে বা যার কোনো রেশনাল মিনিং রয়েছে বা ম্যাচিউর কগনিটিভ ফাংশনিং হিসেবেও আমরা এই সিনট্যাক্সিক এক্সপিরিয়েন্সকে বলতে পারি। এরপর আসছে যে নার্সিং অ্যাজ আ প্রোটোটাইপ ফর ইন্টারপার্সোনাল সিচুয়েশন। এই নার্সিং এর দিক থেকে কিভাবে বলা তিনি প্রকাশ করেছেন, যেখানে গুড অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি নিপল পার্সনিফিকেশনের কথা বলেছেন, অর্থাৎ যে শিশু খিদে পেলেই তার খাদ্য পাচ্ছে, অর্থাৎ তার ক্ষুধার্ত অবস্থায় তাকে যখন খাওয়ানো হচ্ছে, এটা হচ্ছে তার একটা স্যাটিসফ্যাকশন। তারপরে গুড বাট আনস্যাটিসফ্যাক্টরি, অর্থাৎ তার খাদ্য পাচ্ছে কিন্তু তার কখনো খিদে পায়নি, অর্থাৎ তার ভরা পেটেও তার খাদ্য পাওয়া যাচ্ছে সেখানে। এবং তার যখন রং যে পার্সনিফিকেশন, অর্থাৎ যেখানে তার খিদে পায়নি অর্থ, কিন্তু সেরকম ভাবে যে ডাজন্ট গিভ মিল্ক ওয়েন হাংরি, সেখানেও কিন্তু তার একটা ব্যাড মাদারের একটা উদাহরণ আমাদেরকে তিনি দেখিয়েছেন। এবং লাস্টে হচ্ছে ইভিল পার্সনিফিকেশন, তার মানে হচ্ছে যেখানে ইট দ্যাট কমিউনিকেটস অ্যাংজাইটি, সেখান থেকে অ্যাংজাইটির উৎপত্তি এবং নানান রকম টেনশনের কিন্তু একেবারে রুট কজ হিসেবে এই জায়গাটা বা এই স্তরকে তিনি নার্সিং অ্যাজ আ প্রোটোটাইপ ফর ইন্টারপার্সোনাল সিচুয়েশন হিসেবে আমাদের তুলে ধরেছেন। এই পার্সনিফিকেশন অফ সেলফ কিন্তু আবার যেরকম এর আগে আমরা এরিকসনের দেখেছি বা তার আগে দেখেছি যারা বলেছেন, তিনি বলেছেন যে এটা কিন্তু তার মায়ের ওপরই কিন্তু খুব বেশি ডিপেন্ডেন্ট। কেন না, ইনফ্যান্ট হচ্ছে সে একেবারে তার মায়ের দ্বারাই সে পরিচালিত হয় এবং তার সমস্ত কিছু যে 3টে অ্যাংজাইটি বা অ্যাংশাস এরার হিসেবে ধরা হয়েছে। এক হচ্ছে যে গুড মি, অর্থাৎ যে ইনফ্যান্ট যে তার যে শিশু সুলভ যে ব্যবহার, সেটাকে ভালো কাজ করলে তাকে আদর করা হচ্ছে, তার সে খারাপ কাজ করলে তাকে বকা হচ্ছে। ব্যাড মি, অর্থাৎ তার মধ্যে একটা টেনশন তৈরি হচ্ছে সে যখন কোনো রকম অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে। তারপর হচ্ছে নট মি, অর্থাৎ সে কোনো রকম এক্সপিরিয়েন্স করছে না, কোনো রকম দুষ্টুমি করছে না, বা সে হয়তো তার ঘুমের মধ্যে কোনো রকম এমন অচেতন অবস্থায় কিছু এমন দেখছে যেটা হয়তো সে লুকিয়ে রাখবার চেষ্টা করছে। তাহলে এই 3টে দিকও কিন্তু এই পার্সনিফিকেশন অফ সেলফ এর দ্বারা এই
থিওরিতে আমরা দেখতে পাই। পরবর্তী জায়গায় হচ্ছে ডেভেলপমেন্টাল ইপক। ডেভেলপমেন্ট ইপক্সে আমরা সুলিভান পস্টুলেট করেছিলেন কি কি, এখানেও কতগুলো স্টেজের কথা তিনি বলেছেন, যেমন একেবারে ইনফেন্সি থেকে শুরু করে চাইল্ডহুড, জুভিনাইল ইপক, এখানে অ্যাডোলেসেন্সের নামটাকে না দিয়ে জুভিনাইল ইপক বলেছেন। অর্থাৎ এখানে 8 থেকে বা 6 থেকে 9 বছর বয়স যে বাচ্চারা তাদের সম্পর্কীয় কথা। তারপর আসছে প্রি অ্যাডোলেসেন্স, যেখানে 9 থেকে 12 রয়েছে, এবং আর্লি অ্যাডোলেসেন্স, অর্থাৎ আমরা দেখতে পাই এখানে কিন্তু অ্যাডোলেসেন্স কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই স্তরটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ জুভিনাইল ইপক, তারপর আসছে প্রি অ্যাডোলেসেন্স, তারপর আসছে আর্লি অ্যাডোলেসেন্স, এবং পরবর্তীকালে আসছে লেট অ্যাডোলেসেন্স। কিন্তু এখানে তিনি অ্যাডাল্টহুডের জায়গাটা কিন্তু খুব বেশি গুরুত্ব দেননি। তারপর আমরা দেখতে পাই এরিক ফ্রমের কথা, যেখানে তিনি বলেছেন ফ্রয়েডের অনেক রিলেশনশিপের কথা, সোসাইটি সঙ্গে তার যে বিলিফ সেগুলো কনস্ট্যান্ট যে চেঞ্জ হচ্ছে সেটা তিনি তুলে ধরেছেন তার থিওরির মধ্যে দিয়ে। তার বিখ্যাত থিওরি হচ্ছে সোশ্যাল থিওরি বা ফিলসফি বা দর্শনের মধ্যে দিয়ে। সেখানে তিনি এই ফ্রম, তার প্রথম যে বই হচ্ছে এসকেপ ফ্রম ফ্রিডম, যেটা পাবলিশ হয়েছিল 1941-এ, সেখানে আমরা দেখতে পাই যে তিনি কিভাবে বলেছেন যে মডার্ন সোসাইটিকে আমরা কিভাবে এই তার যে বিভিন্ন ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্স দিয়ে তার লোনলি বা তার হেল্পলেসনেসকে কিভাবে আমরা রক্ষা করতে পারি। এখানে তিনি আনহেলদি অপশন কিছু দিয়েছিলেন, এক হচ্ছে অথরিটেরিয়ানিজম, তারপর হচ্ছে ডিস্ট্রাকটিভিজম, যেটা আমরা ধ্বংসাত্মক যে প্রক্রিয়া, যেগুলো রিনাউন্সিং রিফ্লেক্ট রয়েছে ভিতরে, বা সে দেখাতে চাইছে যে কনফর্মিটি অন্যর উপরে ইত্যাদি। তার কিছু বেসিক নিডও তিনি প্রকাশ করেছেন। কি কি নিড? এক হচ্ছে নিড ফর রিলেটেডনেস, আরেক হচ্ছে নিড ফর ট্রান্সসেন্ডেন্স, আরেক হচ্ছে নিড ফর রুটেডনেস, আরেক হচ্ছে নিড ফর ওরিয়েন্টেশন। এই প্রত্যেকটা নিড হচ্ছে চাহিদা। এই চাহিদা কোন স্তরের সেটা দেখতে হবে, কিসের জন্য তার এই চাহিদা, সেই চাহিদাগুলোকে কিন্তু উনি 5 ভাগে ভাগ করে আমাদেরকে দেখিয়েছেন। তারপর তিনি পার্সোনালিটি টাইপ হিসেবেও কিন্তু তুলে ধরেছেন, যেখানে তিনি কিছু ক্যারেক্টার হিসেবে বলেছেন, বা সেখানে 5 রকম স্তর ক্যারেক্টারের কথা প্রকাশ করেছেন। সেই ক্যারেক্টারের মধ্যে হচ্ছে দ্য রিসেপটিভ ক্যারেক্টার এক, যেখানে লাভ, মেটেরিয়াল পজেশনস রয়েছে, তারপর হোর্ডিং ক্যারেক্টার রয়েছে, এক্সপ্লয়টেটিভ ক্যারেক্টার রয়েছে, তারপর আসছে প্রোডাক্টিভ ক্যারেক্টার ইত্যাদি। এই ধরনের নানান রকম যে মনের যে ক্যারেক্টার বা তার যে সোশ্যাল ফ্যাক্টরস গুলো রয়েছে সেগুলো কিন্তু এই ক্যারেক্টারের মাধ্যমে তিনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন। তাহলে আমরা নিও ফ্রয়েডিয়ানিজমে দেখলাম কি ভাবে বিভিন্ন যে সাইকোলজিস্টরা তারা কিভাবে ফ্রয়েডের সেই জ্ঞান ধারণাকে সুদূর প্রসারিত করেছেন বা অনেক জায়গায় ক্রিটিসাইজও করেছেন, এবং কেন বা কোন দিকে তাদের এই ক্রিটিসিজম সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। এরপর আসবো বিহেভিয়ারিজমে। ঠিক তার পরের যে ইউনিট, এই বিহেভিয়ারিজম খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি ফ্রয়েডিয়ানিজমের পরে বা নিও ফ্রয়েডিয়ানিজমের পরে বিহেভিয়ারিজমের কিন্তু যে জন্ম হয়েছিল, এই অরিজিন অফ যে বিহেভিয়ারিজম, সেখানে আমরা দেখব কিভাবে বিভিন্ন ফিলোসফাররা, যেমন ফ্রেঞ্চ কিছু সেন্সেশনালিজম ছিল, যেখানে ব্রিটিশ কিছু এম্পিরিসিজম ছিল, যেখানে অ্যানিমাল সাইকোলজির উৎপত্তি ছিল, যেখানে অ্যানিমাল যে লালা, যে স্যালাইভার যে সিক্রিশন, রেসপন্স স্টিমিউলাসের মধ্যে যে রিলেশন, সেগুলোকে আমরা দেখব। রাশিয়ান ফিজিওলজিস্টের কিছু উদাহরণ দেখব। তাছাড়া রয়েছেন এডওয়ার্ড থর্নডাইক, তার বিখ্যাত যে এক্সপেরিমেন্ট এবং ফাংশনালিজমের কিছু ইম্পর্টেন্ট জায়গা দেখব। তারপর দেখব যে জন বি ওয়াটসন, তার যে টাইপ অফ বিহেভিয়ার তিনি বর্ণনা করেছেন, যেখানে তিনি বলেছেন যে ইনস্টিংক্টটা কি, ইমোশন কিভাবে তৈরি হয়, থট প্রসেসেস গুলো কি কি, যে চিন্তার যে প্রসেস, তারপর লার্নিং কি করে হয়, কোন রকম শিক্ষা আমরা কি করে পাই, মাইন্ড বডি প্রবলেম কিভাবে গঠিত হয়, এবং অবভিয়াসলি তারপরে আসে অ্যাডভার্টাইজিং।
এই তার কিছু আবার ক্রিটিসিজমও অনেকভাবে আমরা দেখতে পাই, যেখানে ওয়াটসনিয়ান বিহেভিয়ারিজমের প্রচুর ক্রিটিসিজম আমরা পরবর্তীকালে দেখতে পাই, এবং তার ওভারঅল যে একটা ইম্প্যাক্ট, এই বিহেভিয়ারিজমও কিন্তু আবার পরে তার এই বিহেভিয়ারিজমের জ্ঞান ধারণা নিয়ে নিও বিহেভিয়ারিজম আবার উৎপত্তি হয়েছিল, সেটা আমরা তার পরের ইউনিটে যখন পড়বো তখন দেখব। তাহলে এখানে আমরা বলতে পারি যে বিহেভিয়ারিজম হচ্ছে যে বিহেভিয়ারের দিকটাকে প্রাধান্য দেওয়া হয়েছে এই বিহেভিয়ারিজমে, যেখানে যে স্ট্রেস কি করে হচ্ছে, দ্য রোল অফ এনভায়রনমেন্ট রয়েছে, যেখানে কোনো উদ্দীপক রয়েছে, স্টিমিউলি রয়েছে, এবং সে লার্নিং কিভাবে হচ্ছে, এই লার্নিং এর কিছু স্তর রয়েছে, সেই স্তরগুলো কিন্তু বোঝাবার চেষ্টা করেছেন এই বিহেভিয়ারিজম থিওরি দিয়ে। এখানে বিভিন্ন বিহেভিয়ারিস্ট থিওরি রয়েছে যারা বারে বারে অনেকভাবে প্রকাশ করবার চেষ্টা করেছেন, যেখানে অরিজিন অফ বিহেভিয়ারিজম হিসেবে আমরা দেখতে পারি যে 1913-এ জন বোগার্ডাস ওয়াটসন তার যে সাইকোলজি অ্যাজ আ বিহেভিয়ারিস্ট ভিউ ইট, সেটা কিন্তু তার বিখ্যাত একটি পেপার পাবলিশ হয়েছিল, তার মাধ্যমে তিনি এই প্রথম বিহেভিয়ারিজমের যে অরিজিনাল যে আইডিয়া সেগুলো তিনি খুব সুন্দরভাবে প্রকাশ করেছিলেন। এই ওয়াটসনের বিভিন্ন আমরা দিক দেখতে পাবো, এবং তার এই কনসিয়াসনেসকে তিনি কিভাবে বুঝিয়েছেন, কিভাবে অ্যানালাইজ করেছেন পরবর্তীকালে, এবং তার যে এই প্রি সক্রেটিক ফিলসফার্স যারা রয়েছিলেন যেমন হিপোক্রেটস, তারাও চেয়েছিলেন যে মানুষের যে বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে তাদের কিছু মেকানিক্যাল যে রিয়াকশনস রয়েছে সেগুলো কিভাবে বাড়ানো বা কমানো যেতে পারে কোনো বায়োলজিক্যাল মেথড দিয়ে, অথবা কিছু পদ্ধতি দিয়ে, অন্যরকম কিছু পদ্ধতি আমরা যদি সেখানে অ্যাপ্লাই করে থাকি। তারপর ফ্রেঞ্চ সেন্সিটাইজেশন রয়েছে, যেখানে অগাস্টি কমিটি কথা আমরা জানতে পারি, একটা ইম্পর্টেন্ট 20th সেঞ্চুরিতে যখন দেখি যে বিহেভিয়ারিজম ফ্রেঞ্চ যে সেন্সিটাইজেশন কিভাবে হলো, সেখানে যে ফ্রেঞ্চ ফিলোসফার রয়েছেন তারা কিভাবে, যেমন অগাস্টি কমিটি রয়েছেন, তিনি একজন হিস্টোরিক হিসেবে, হিস্ট্রি অফ অবজেক্টিভিজম হিসেবে খুব নাম করা, এবং তিনি একজন ফাউন্ডার অফ দ্য পজিটিভিস্ট মুভমেন্ট হিসেবে ধরা হয়েছে তাকে। তারপর ব্রিটিশ এম্পিরিসিজমের কথা বলি, সেখানে বলতে গেলে আমরা বলবো যে তার কিছু ইন্টেলেকচুয়াল যে সাবস্ট্রেটাম সেগুলো ব্রিটিশ এম্পিরিসিস্টরা কিভাবে বুঝিয়েছেন, যেমন জন লকি তার বিভিন্ন এক্সপেরিমেন্টের মধ্যে থিঙ্কারদের বিহেভিয়ার বা মেন্টাল প্যাসিভিটি কিভাবে তিনি বুঝিয়েছেন, বা অ্যাসোসিয়েশনিজম বা এম্পিরিসিজমের কিভাবে উৎপত্তি হলো। তারপর অ্যানিমাল সাইকোলজি বোঝাতে গেলে বলবো যে মর্গ্যানের কথা, তিনি ক্রাউনভি লয়েড মর্গ্যান, তিনি ছিলেন একজন পায়োনিয়ার এই অ্যানিমাল সাইকোলজির ওপরে। তিনি বিভিন্ন বিভিন্ন রকম এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি বলেছেন যে অনেক রকম টেকনিক, অ্যানিকডোটাল টেকনিক আমরা ব্যবহার করতে পারি, যার দ্বারা এই যে জন্তুর যে মনের অবস্থা বা তাদের বিভিন্ন স্তর কিন্তু আমরা খুব সহজেই কিছু এক্সপেরিমেন্ট দিয়ে আমরা বুঝতে পারি। এবং তারপরে রাশিয়ান ফিজিওলজিস্টের কথা বলবো, যেখানে আমরা বলতে পারি যে ইভান প্যাট্রিয়চ প্যাভলভ, তার যে বিখ্যাত যে এক্সপেরিমেন্ট 1904 সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, এবং তার বিখ্যাত এই এক্সপেরিমেন্টের মাধ্যমে বা রিসার্চ ওয়ার্কের মাধ্যমে তিনি দেখান যে এই যে সাইকিক বা মনের যে স্যালাইভেশন যে সিক্রিশন হচ্ছে, এবং সেটা কোন রকম রিফ্লেক্স বা ডাইজেস্টিভ যে অর্গান আমাদের মধ্যে শরীরের মধ্যে রয়েছে তার কিভাবে তার দুটো ফাংশনিং যে সিমিলারিটি হিসেবে তিনি দেখিয়েছেন। তার বিখ্যাত এক্সপেরিমেন্টে আমরা দেখতে পাই যে ক্লাসিক্যাল কন্ডিশনিং যেটার কথার উল্লেখ আছে, যেখানে লার্নিংটা খুব বেশি ক্লাসিক্যাল কন্ডিশনিং থেকে তো উৎপত্তি, এবং পরবর্তীকালে আমরা বিভিন্ন কারিকুলামে দেখতে পাই তার এই ক্লাসিক্যাল কন্ডিশনিং এর বিভিন্ন স্তর বা প্রিন্সিপালকে অ্যাপ্লাই করা হয়েছে। তারপর প্যাভলভের যে এই ফোর্থকামিং যে লেজিটিমেট এক্সপ্লেনেশন রয়েছে কিসের না কিভাবে ব্যবহারিক যে চেঞ্জ, যেটা পরবর্তীকালে আরো বিভিন্ন যে ফিলোসফার বা দার্শনিক ছিলেন যেমন ডেভিড হিউম, যেমন জেমস মিল, তাদের কনসেপ্টও কিন্তু এনার সাথে অনেকভাবেই মেলে। তাহলে আজকে আমরা এখানেই এই পর্যন্তই রাখি, পরের দিন আমরা আবার এটা শেষ বা নিও বিহেভিয়ারিজমটা শেষ করব। নমস্কার।